সোডিয়াম পটাশিয়াম এটিপিএস কিভাবে কাজ করে। এটা হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এনজাইম অর পাম্প। এটা আউটসাইড এন্ড ইনসাইড। এখন প্রথম স্টেপ হচ্ছে এটা এখন আনফসফোরাইলেটেড, অর্থাৎ আনফসফোরাইলেটেড মানে হচ্ছে কোনো ফসফেট গ্রুপ এখানে বাইন্ড করে নাই, নরমাল রেস্টিং স্টেট। তাহলে নরমাল রেস্টিং স্টেটের ক্ষেত্রে এখনো কোনো ফসফোরাইলেশন হয় না। ফসফোরাইলেশন প্রোডাকশন অফ ফসফেট গ্রুপ টু এ সাবস্ট্রেট অর প্রোটিন, এটা হচ্ছে ফসফোরাইলেশন। কিন্তু ফসফোরাইলেশনটা হবে পরে, আগে এখন আনফসফোরাইলেটেড স্টেট অফ দ্য প্রোটিন। এটাকে যদি আমরা বলি কনফর্মেশন 1, তাহলে এটা হচ্ছে একটা কনফর্মেশন 1, অর্থাৎ E1। ই মানে এনার্জি স্টেট থেকে ইউআর, এনার্জি স্টেটের ইউআর। তাই একটা কনফর্মেশন হচ্ছে এনজাইমের, একটা কনফর্মেশন এনজাইম থেকে ইউআর হতে পারে। তাহলে এটা হচ্ছে আনফসফোরাইলেটেড। এখন এখানে আনফসফোরাইলেটেড কন্ডিশনে সোডিয়ামের প্রতি অ্যাফিনিটি তার বেশি থাকবে, পটাশিয়ামের প্রতি অ্যাফিনিটি থাকবে না। ফলে তিনটা সোডিয়াম কি করে, সেলের ভিতর থেকে বাইরে যাবে। তাহলে এখানে তিনটা সোডিয়াম বাইন্ড করবে। তাহলে তিনটা সোডিয়াম এখানে বাইন্ড করবে। তাহলে এটা হচ্ছে সোডিয়াম। তাহলে মনে রাখতে হবে যে এই তিনটা সোডিয়াম কোথা থেকে আসছে, এই যে ভিতর থেকে, এখান থেকে। যখন নরমাল কন্ডিশনে এই পাম্প, যেটাকে আমরা বলছি সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, এই পাম্পটার অ্যাফিনিটি বেশি থাকবে সোডিয়ামের প্রতি। ফলে ইন্টেরিয়র থেকে অর্থাৎ সাইটোপ্লাজম থেকে তিনটা সোডিয়াম এসে এখানে বাইন্ড করবে, কিন্তু কোনো পটাশিয়াম বাইন্ড করতে পারবে না। পটাশিয়ামের যে বাইন্ডিং সাইট সেটা হিডেন থাকবে, সেটা বারিড থাকবে। সো এখন নেক্সট স্টেপ হচ্ছে এটিপি আসবে, অর্থাৎ স্টেপ 2। এখানে তিনটা সোডিয়ামটা এখানে বাইন্ড করে আছে। তাহলে যে কনফর্মেশন 1 মানে এটাকে কনফর্মেশন 1 ধরো। কনফর্মেশন মানে হচ্ছে ধরো এটা একটা কনফর্মেশন, আর এটা ওপেন করলাম, এটা কিন্তু এটাকে আবার ফেলে দেওয়া যাবে না, এটা এখানে থাকবে আরেকটা কনফর্মেশন। অর্থাৎ কনফর্মেশন মানে হচ্ছে মলিকুলার স্ট্রাকচার ডিফারেন্ট হবে, কিন্তু ইন টার্মস অফ ওরিয়েন্টেশন কিন্তু ডিফারেন্ট মলিকুলার স্ট্রাকচার না, ডিফারেন্ট মলিকুলার ফর্মুলা না। কিন্তু 3 ডাইমেনশনাল স্পেসে মলিকুল বা অ্যাটমের ওরিয়েন্টেশন ডিফারেন্ট হতে পারে। বা ধরো একটা মলিকুল যেমন কার্বনের গ্রুপ একটা অ্যামিনো অ্যাসিড থেকে আরেকটা গ্রুপে গিয়ে বসলো, অথবা সেটা হচ্ছে ডিফারেন্ট কনফর্মেশন। যেমন একটা চেয়ারকে তুমি এইভাবে বানাতে পারো, আবার অন্যভাবে বানাতে পারো, সবগুলাই কনফর্মেশন। তো এই চেয়ারটা ধরো একটা অটোমি ধরো এটা এইভাবে বানাইছে, আরেকটা কোম্পানি একই স্ট্রাকচার, একই পরিমাণ কাঠ থাকবে, কিন্তু ডিফারেন্ট কনফর্মেশন হতে পারে। সো চেঞ্জ ইন দ্য শেপ অফ দ্য প্রোটিন ইজ কল্ড দ্য চেঞ্জ ইন দ্য কনফর্মেশন। তো শেপটা ডিফারেন্ট হবে, বুঝতে পারছো? ধরো তোমার এই হাতটা এখানে না থাকে, যদি এখানে থাকতো তাহলে সে আলাদা কনফর্মেশন হবে। তো কনফর্মেশন মানে শেপটা ডিফারেন্ট, আর কিছু না। তাহলে প্রথমে হচ্ছে রেস্টিং স্টেট। এই রেস্টিং স্টেটে সোডিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি বেশি থাকে, এই কারণে এই সোডিয়াম বাইন্ডিং সাইট, এই বাইন্ডিং সাইটগুলো অ্যাকচুয়ালি কিছু না, এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ওই অ্যামাইনো অ্যাসিডগুলো হচ্ছে সোডিয়ামকে বাইন্ড করে। এখন নেক্সট স্টেপ হবে, এখন সোডিয়ামটাকে এক্সপেল আউট করতে হবে। তাহলে এক্সপেল আউট করতে হলে সোডিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি আবার কমিয়ে দিতে হবে, এবং নেক্সট স্টেপ হচ্ছে পটাশিয়াম বাইন্ড করতে হবে। তাহলে এমন একটা স্টেট দরকার যেখানে সোডিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি কমে যাবে, কিন্তু পটাশিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি বেড়ে যাবে। তো এর মানে হচ্ছে তোমাকে একটা ডিফারেন্ট কনফর্মেশন লাগবে। তো you have to change the conformation of the protein so that now binding affinity to the sodium will be totally diminished, while binding affinity for the potassium will be enhanced.
সো এই এখন সেকেন্ড কনফার্মেশন E2 তে যেতে হবে, সেটার জন্য স্ট্র্যাটেজি হচ্ছে ATP। তাহলে এখানে ATP থাকে, ATP ভেঙে ADP হবে আর ইনঅর্গানিক ফসফেট হবে। ওকে, প্লাস এনার্জি রিলিজ হবে। তাহলে এডিনোসিন ট্রাইফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে তোমার, তাহলে এটা হচ্ছে অ্যাডিনিন আর এটা এখন দেখো বোর্ড ছোট হওয়ার কারণে আমি একটু ঝামেলা করছি। আমার জন্য এই বোর্ডটা ওখান থেকে ওই পর্যন্ত দরকার, আর এটা খুবই নরমাল। তুমি হার্ভার্ডের লেকচার দেখো, অক্সফোর্ডের লেকচার দেখো, অনেক বড়, এবং তাদের তিনটা ইয়ে থাকে, একটা হচ্ছে এটার জন্য ওই দিকে একটা থাকে, চক বোর্ডের জন্য একটা, মার্কারের জন্য একটা, তিনটা থাকে এবং তিনটাতে সব ইকুয়েশন লেখা থাকে। পড়তেছো ফার্মেসি, লাকি ফিজিক্স হলে খবর হয়ে যেত। তখন এখানে আবার সরলদোলক সব রাখা হইতো, এখানেই তোমার লেজার টেজার সব থাকবে। যাক স্যার, ঢাকা ইউনিভার্সিটিতে এরকম হইতো না স্যার। এখন ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের কি অবস্থা জানেন? সো এখন দেখো এখানে ATP, এটা অ্যাডিনিন এর স্ট্রাকচার লেখার দরকার নেই। আচ্ছা, এই যে ফসফোরাইলেটেড বন্ড, এই বন্ডটা ভেঙে যাবে। কোথায় ভাঙবে? এই বন্ডটা ভাঙবে। আর এই বন্ডটা খুবই উইক বন্ড। কেন উইক বন্ড? এখানে দেখো O মাইনাস O মাইনাস, তারপরে O মাইনাস O মাইনাস, প্রচুর একটা স্ট্রেন আছে, প্রচুর নেগেটিভ চার্জ, এবং একটা নেগেটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে রিপেল করে, ফলে ও চাইবে একটা ফসফেটকে রিলিজ করে দিতে। এই কারণে এখন এটা হাইড্রোলাইসিসটা খুবই ইজি। এবং এই যে ফসফোরাইলেটেড বন্ড, অক্সিজেন এই বন্ডটা যখন ভেঙে যায় প্রচুর এনার্জি রিলিজ হবে। তো সেভাবে এই বন্ডটা ভাঙার কারণে আমরা পাবো এই পর্যন্ত থাকবে ADP আর PI মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, মানে হচ্ছে এটা তিনটা নেগেটিভ চার্জ, PO4 3-, এটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, এই তিনটা নেগেটিভ চার্জ থাকবে। এই ইনঅর্গানিক ফসফেটটা এখন এখানে এসে বাইন্ড করবে। এখানে কার সাথে বাইন্ড করবে? তাই এখানে প্রথমে ATP বাইন্ডিং পকেট থাকে, এখানে এসে প্রথমে ATP বাইন্ড করবে। এই ATP বাইন্ডিং পকেট যেখানে বাইন্ড করে এটাকে আমরা বলি P ডোমেইন, সরি এটাকে বলা হয় N ডোমেইন, আর এখানে থাকে একটা P ডোমেইন। P ডোমেইন মানে হচ্ছে এখানে একটা অ্যাসপার্টেট থাকে, ফসফোরাইলেশন ডোমেইন, যেখানে ফসফোরাইলেশন হবে। আর N ডোমেইন মানে নিউক্লিওটাইড ডোমেইন, যে ডোমেইনটা একটা নিউক্লিওটাইডের সাথে বাইন্ড করবে, সেই নিউক্লিওটাইড হচ্ছে ATP। তাহলে প্রথমে এসে ATP এখানে বাইন্ড করবে, এরপরে এই এনজাইমটা নিজেকে, অর্থাৎ এই এনজাইমটা একটু ইউনিক এনজাইম, একই সাথে সে পাম, একই সাথে ক্যারিয়ার প্রোটিন, আবার একই সাথে এনজাইম, ফলে তার ATP এর অ্যাক্টিভিটি আছে। এজন্য যখন ATP এখানে বাইন্ড করবে, এটা এনজাইম হিসেবে কাজ করবে। সে যখন ATP কে হাইড্রোলাইসিস করে ADP তৈরি করবে আর ইনঅর্গানিক ফসফেট তৈরি করবে। তাহলে আলাদা করে এনজাইম বাইরে থেকে দরকার নেই, ও ওই পাম্পটা নিজেই এনজাইম হিসেবে কাজ করবে। এনজাইম মানে হচ্ছে যে কোনো একটা রিঅ্যাকশনের ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, রিঅ্যাকশন স্পিডটাকে এনহ্যান্স করে, অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিবে, তাহলে রিঅ্যাকশনটা খুব কুইকলি হবে। তাহলে এই এনজাইমেটিক অ্যাক্টিভিটি ওর নিজস্ব ইনহারেন্ট একটা এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে, এই কারণে ADPase আলাদা দেওয়ার দরকার নেই। কোনটা? এখানে N ডোমেইন, আর এটা P ডোমেইন, এটা অ্যাসপার্টেট। ক্লাস করেছি যে এই এটাকে বলা হয় P টাইপ পাম। P টাইপ পাম মানে যেগুলো ফসফোরাইলেটেড হয়, ফসফোরাইলেশন করতে হবে একটা অ্যামাইনো অ্যাসিডে,
সেটা এই ক্ষেত্রে হচ্ছে অ্যাসপার্টেট। অ্যাসপার্টেটের ফসফোরাইলেশন হবে। তাহলে এইজন্য অ্যাসপার্টেট শুধু অ্যাসপার্টেট নিয়ে পি ডোমেইন না, অ্যাসপার্টেট এবং তার চারদিকে কয়েকটা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা পি ডোমেইন হবে। ডোমেইন মানে মাল্টিপল অ্যামাইনো অ্যাসিড মিলে একটা ডোমেইন। যেমন এটিপি বাইন্ডিং পকেট তৈরি করছে, যে এখানে প্রচুর অ্যামাইনো অ্যাসিড আছে, কমপক্ষে 5-6টা নিয়ে তখন এটিপি বাইন্ডিং পকেট তৈরি হয়। আর এটিপি এসে ওখানে বাইন্ড করে। তাহলে এটিপির স্ট্রাকচারটা দেখো, এখানে O মাইনাস O মাইনাস O মাইনাস। তাহলে এই যে অনেকগুলো নেগেটিভ চার্জকে সে অ্যাকোমোডেট করতে হলে এখানে পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিডরা তৈরি থাকে, সেটা এখানে থাকবে। তাহলে এটাকে আমরা বলছি এন ডোমেইন, আর এটাকে আমরা বলছি পি ডোমেইন। পি ডোমেইন মানে যেখানে ফসফোরাইলেশনটা হবে। তাহলে এখন এই এটিপিটা ভেঙে স্যার এটিপি বাইন্ডিং সাইটে কি এন্ডোমেইন? ইয়েস, এন ডোমেইন মানে নিউক্লিওটাইড ডোমেইন, এন ফর নিউক্লিওটাইড। এটিপি যেটা একটা নিউক্লিওটাইড, এজন্য এটাকে আমরা বলছি এন ডোমেইন মানে নিউক্লিওটাইড বাইন্ডিং ডোমেইন। তাহলে এটিপি হলো একটা নিউক্লিওটাইড, সে আসে প্রথমে এখানে বাইন্ড করবে। এখন বাইন্ড করার পরে ও নিজেই হচ্ছে এই রিঅ্যাকশনটাকে এই যে এটিপি থেকে যে এডিপি প্লাস নেভারিক ফসফেট হবে, এটা ও নিজেই হচ্ছে এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এই পাম্পটা নিজেই, ফলে এক্সট্রা এনজাইম রিক্রুট করতে হবে না। তাহলে এর এটিপি ভেঙে হবে এডিপি প্লাস নেভারিক ফসফেট। এই ফসফেটটাই অ্যাসপার্টেটকে ফসফোরাইলেট করবে। তাহলে এটাকে আমরা নেক্সট স্টেটে দেখাচ্ছি এরকম। ধরো এখানে তো সোডিয়াম আছে, সোডিয়াম কিন্তু এখনো বাউন্ড ফর্মে আছে, আর এখানে এটিপি বাইন্ডিং পকেটটা কিন্তু এখন ভেঙে ওখানে হয়ে গেল এটিপি। ওকে, এটিপি থেকে এটিপি হয়ে গেল। আর নেভারিক ফসফেটটা এখানে যে অ্যাসপার্টেট আছে তার সাথে একটা ইনঅর্গানিক ফসফেট এসে বাইন্ড করছে, এটাই হচ্ছে ফসফোরাইলেশন। তাহলে এটাকে আমরা বলবো ফসফোরাইলেটেড স্টেট। ফসফোরাইলেটেড স্টেট E2 কনফর্মেশন। স্যার স্টেপ 3, হ্যাঁ স্টেপ 3 এটা স্টেপ 3 কিন্তু কনফর্মেশন 2। এটা হচ্ছে ট্রানজিশনাল, এখানে রিঅ্যাকশনটা হচ্ছে আমরা সেটা বুঝানোর জন্য এখানে দেখাচ্ছি। তাহলে E1 কনফর্মেশন থেকে E2 কনফর্মেশন, অথবা তুমি বলতে পারো আনফসফোরাইলেটেড কনফর্মেশন টু ফসফোরাইলেটেড কনফর্মেশনে একটা কনভার্সন হলো। তাহলে এই ক্ষেত্রে একটা ফসফোরাইলেশন হচ্ছে, কার ফসফোরাইলেশন হচ্ছে এনজাইমের মানে পাম্পের। অ্যাকচুয়ালি ফসফোরাইলেশন হচ্ছে অ্যাসপার্টেট। অ্যাসপার্টেটের স্ট্রাকচার তোমরা জানো, এখানে এটা হচ্ছে অ্যাসপার্টেট, অ্যাসপার্টিক অ্যাসিড অর অ্যাসপার্টেট। তাহলে এখানে রিঅ্যাকশনটা হবে কি হবে, ওই যে ইনঅর্গানিক ফসফেটটা রিলিজ হলো, সে এসে এখানে অ্যাটাক করবে এবং এখান থেকে আমরা পাবো হচ্ছে বাকিটা বাদ দিলাম, শুধু CH2 CO O PO O মাইনাস O মাইনাস এভাবে হবে। অর্থাৎ এই মলিকিউলে না, যেটা অ্যামাইনো অ্যাসিডের সি ডাবল এইচ সে রিঅ্যাকশন করবে না, রিঅ্যাকশন করবে সাইড চেইনে CH2 সি ডাবল এইচ। ওকে, এই সি ডাবল এইচ এর OH সরে যাবে, আর ইনঅর্গানিক ফসফেট যেটা ইনঅর্গানিক ফসফেট এসে তখন এখানে অ্যাটাক করবে। কারণ এই কার্বনটা ইলেকট্রো পজিটিভ হয়ে যায়, এই কার্বনের গ্রুপের কারণে। এখানে তখন এই কারণে ইনঅর্গানিক ফসফেট মানে হচ্ছে এটা, এটাই এখানে অ্যাটাক করে। এটা যখন এই দিকে চলে যায় তখন এই কার্বনটা ইলেকট্রো পজিটিভ হয়ে যায়, তখন এই O মাইনাসটা এখানে অ্যাটাক করে, সেটাই এটা। ওকে, তাহলে একটা ফসফেট গ্রুপ এসে অ্যাসপার্টেটের কার্বনকে সাইড চেনে কার্বনাইল কার্বনকে অ্যাটাক করছে, তখন ওখানে এই যে একটা ফসফোরাইলেটেড বন্ড তৈরি হলো। এখানে যদি COOPO এর মানে ফসফোরাইলেটেড বন্ড, এখানে যদি কার্বন থাকতো তাহলে তো কার্বন অ্যানাইড্রাইড হতো, এখন হচ্ছে ফসফোঅ্যানহাইড্রাইড বন্ড। তাহলে এখন এরকম একটা মলিকিউল এসে এই জায়গায় বসে গেল, তাহলে এটা এখানে চার্জটা দেখেন, এখানে তিনটা নেগেটিভ চার্জ এসে আসছে।
অর্থাৎ অ্যাসপার্টেটের এখানে ফসফোরিলেশন হলে কি সমস্যা? সমস্যা হলো আগে এখানে তিনটা নেগেটিভ চার্জ ছিল না, এখন তিনটা নেগেটিভ চার্জ এসে এখানে বসে গেছে। ফলে এই তিনটা নেগেটিভ চার্জ এখানে ধরো এটা ধরো পটাশিয়াম বাইন্ডিং পকেট, পটাশিয়াম বাইন্ডিং পকেট এটা ধরো হিডেন আছে, এটা এখন হিডেন, এটাকে ওপেন করতে হবে। নরমালি হিডেন কারণ থাকে যেহেতু এখন পটাশিয়াম বাইন্ডিং পকেটে কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে, ওই অ্যামাইনো অ্যাসিডগুলো পটাশিয়ামের সাথে বন্ধ করে দিই, কিন্তু ওই পকেটটা হিডেন আছে, এখন এটাকে ওপেন করতে হবে। ওপেন কিভাবে হবে? ধরো এখানে অ্যাসপার্টেট যখন বসে গেল, তাহলে অ্যাসপার্টেটে কি আছে অ্যাকচুয়ালি তিনটা নেগেটিভ চার্জ আছে, তাই না? এই তিনটা নেগেটিভ চার্জের সাথে এখানে যে অ্যামাইনো অ্যাসিড পজিটিভ চার্জ পজিটিভ চার্জ অ্যামাইনো অ্যাসিড তাদের একটা ইন্টারঅ্যাকশন হবে। ইন্টারঅ্যাকশন হওয়ার কারণে তার কনফর্মেশন চেঞ্জ হয়ে যাবে, তখন পটাশিয়াম বাইন্ডিং পকেটটা ওপেন হয়ে যাবে। বুঝতে পারছো? স্যার কোনটার সাথে ইন্টারঅ্যাকশন হবে পটাশিয়ামের নেগেটিভ চার্জ? এটা এখানে ফসফোরিলেশন মানে হচ্ছে একটা তিনটা নেগেটিভ চার্জ এসে বাইন্ড করবে। অ্যাসপার্টেট এখন আর কিন্তু আগের অ্যাসপার্টেট নাই, আগের যে তার ইন্টারঅ্যাকশন ছিল নিয়ারবাই অ্যামাইনো অ্যাসিডের সাথে, এখন সেটা চেঞ্জ হয়ে যাবে, কারণ তিনটা নেগেটিভ চার্জ এসে এখানে এখন এক্সট্রা তিনটা নেগেটিভ চার্জ আছে। ফলে সে নিয়ারবাই যে পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড তাদের সাথে আরই ইন্টারঅ্যাকশন করবে, যে ইন্টারঅ্যাকশনটা আগে ছিল না। যখনই এখানকার কোনো অ্যামাইনো অ্যাসিড, যেমন ধরো পজিটিভলি চার্জড অ্যামাইনো অ্যাসিড কোনগুলো? লাইসিন, যেখানে লাস্টে অ্যামাইনো অ্যাসিড একটা এক্সট্রা অ্যামাইনো গ্রুপ থাকে, এক্সট্রা অ্যামাইনো গ্রুপ অ্যাকোয়াস সলিউশনে NH3+ এ কনভার্ট হয়। NH3+ এর সাথে এই PO- এর এই যে O- এর একটা আয়নিক ইন্টারঅ্যাকশন হতে পারে, ফলে খুব স্ট্রং আয়নিক ইন্টারঅ্যাকশনের কারণে যখন এখানে একটা অ্যামাইনো অ্যাসিড এর সাথে ইন্টারঅ্যাকশন করছে, তাহলে এখানে একটা ডিসটরশন তৈরি হয়, ফলে মানে ওকে স্কুইজ করতে হচ্ছে। ধরো এটা হচ্ছে লাইসিন আর এটা আমি এক্সট্রা যে ফসফেট গ্রুপের নেগেটিভ চার্জের সাথে লাইসিনের পজিটিভ চার্জের ইন্টারঅ্যাকশন হলে তখন দুটো তো কাছাকাছি চলে আসে, তখন এই জায়গায় একটা ডিসটরশন তৈরি হয়, তখন ওই বাইন্ডিং পকেটটা ওপেন হয়ে যায়, তখন ওখানে এসে পটাশিয়াম এসে বাইন্ড করবে। এটা হচ্ছে ফসফোরিলেশনের কাজ। Phosphorylation will change the conformation of the protein or will change the structure of the protein in terms of three-dimensional orientation of the amino acids, so that binding pocket so that enzymes can be activated or deactivated. এই ক্ষেত্রে activated, কিন্তু আরেক ক্ষেত্রে deactivated না হয়। অর্থাৎ এটাকে যদি আমি সিম্পলি বলি যে এখানে মেইন ট্রিগারিং এজেন্ট হচ্ছে ফসফোরিলেশন, কারণ ফসফোরিলেশনের কারণে এক্সট্রা তিনটা নেগেটিভ চার্জ এখানে আছে, এই তিনটা নেগেটিভ চার্জের কারণে তোমার আশপাশের এনভায়রনমেন্টটা তখন চেঞ্জ হয়ে যাবে, কারণ এই তিনটা নেগেটিভ চার্জ কি করবে? নিয়ারবাই অ্যামাইনো অ্যাসিডের সাথে নতুন করে বন্ড ফর্ম করবে, যেমন আয়নিক ইন্টারঅ্যাকশন আর কোভালেন্ট বন্ড। এই আয়নিক ইন্টারঅ্যাকশনের কারণে তখন একটা ডিসটরশন তৈরি হবে, ডিসটরশন হওয়ার কারণে তখন প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, ফলে যে বাইন্ডিং পকেটটা আগে হিডেন ছিল, বারিক ছিল, সেটা ওপেন হয়ে যাচ্ছে। তো ধরো পটাশিয়াম বাইন্ডিং পকেট ছিল, এটা পটাশিয়াম বাইন্ডিং পকেট, এটা পটাশিয়াম বাইন্ডিং পকেট, কিন্তু এখন এটা নরমালি এভাবে থাকে না, এটা থাকে হচ্ছে এরকম। এখন বাইন্ডিং পকেটটা ধরো ভিতরে, এখন এখানে ধরো পজিটিভলি চার্জ কোন একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এটা পজিটিভলি চার্জ অ্যামাইনো অ্যাসিড, আর এই পাশে ধরো তখন এটার সাথে এটা একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে, এটার সাথে এটা একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে, ফলে এটা এইদিকে চলে আসবে, স্কুইজ হবে, ডিসটরশন হবে, এই পকেটটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তখন এখানে পটাশিয়াম এসে বাইন্ড করবে। বুঝতে পারছো? তাহলে কি হলো? একটা ফসফোরিলেশনের কারণে নিয়ারবাই এনভায়রনমেন্টে একটা ডিসটরশন তৈরি হবে, এটাকে আমরা বলছি চেঞ্জিং দ্য কনফর্মেশন। সেই ক্ষেত্রে
এটাকে আমরা এই জন্য বুঝার জন্য আমরা এভাবে আলোচনা করি, কিন্তু লেখার সময় আমরা আর ওভাবে সবকিছু দেখাই না, কারণ পরীক্ষার খাতায় তোমার লিখতে হলে জাস্ট এভাবে শো করবি একদম। এটা অ্যাসপার্টেট ফসফোরাইলেশন, এখানে ধরো 3টা সোডিয়াম, সোডিয়াম এখনো পাস হয়নি এখানে না, এটা হচ্ছে এডিপি। তখন নেক্সট স্টেজে হচ্ছে এখন যখন এটা ফসফোরাইলেশন হলো, দুইটা ঘটনা ঘটে। এক হচ্ছে পটাশিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি বাড়ে, আর পটাশিয়ামের বাইন্ডিং পকেটটা ওপেন হয়, আবার সোডিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি তখন কমে যায়। ওকে, তো সেই ক্ষেত্রে সোডিয়াম তখন বাইরে চলে যাবে, আর পটাশিয়াম বাইরে থেকে এখানে এসে বাইন্ডিং পকেটে বাইন্ড করবে। ওই যে আগের স্টেজের পরের স্টেজ মানে স্টেপ 4, হ্যাঁ, যেখানে অর্থাৎ ফসফোরাইলেশন অফ দা aspartate phosphorylation of the protein will result in conformational change in the protein, so that the affinity to the potassium will be enhanced, and 2 potassium ion will bind to the binding pocket of the sodium potassium ATPase from the external environment, and 3 sodium ion will be released due to the lesser binding affinity of the sodium ion to this state. অর্থাৎ E2 state যেটাকে আমরা বলি E2 state, এই স্টেটে আমরা বলি E2 phosphorylated state। এই স্টেটে সোডিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি কম, সোডিয়াম অ্যাফিনিটি খুবই কমে যাচ্ছে, ফলে সোডিয়ামটা রিলিজ হয়ে যাবে, লিড টু results in efflux of sodium। efflux মানে হচ্ছে ভিতর থেকে বাইরে যাওয়া। এটার আউটকাম আরেকটা হচ্ছে পটাশিয়াম বাইন্ডিং অ্যাফিনিটিটা বাড়বে, তখন পটাশিয়াম বাইন্ড করবে। সো নাও এটা হচ্ছে পটাশিয়াম বাউন্ড স্টেট, আর এটা ছিল সোডিয়াম বাউন্ড স্টেট। এখানে রেস্টিং স্টেট যেটা বা আনফসফোরাইলেটেড স্টেট, সেখানে সোডিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি বেশি। যখনই এখানে অ্যাসপার্টেটটা ফসফোরাইলেটেড হলো, তাহলে সোডিয়ামের যে বাইন্ডিং অ্যাফিনিটি সেটা কমে যাবে, বাট পটাশিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি বেড়ে যাবে, তখন সোডিয়াম রিলিজ হবে এবং সোডিয়াম বাইরে চলে যাচ্ছে, মানে সোডিয়ামের ইফ্লাক্স হচ্ছে। সোডিয়াম will be transported from the transported domain to the outside the environment, which is called sodium. This is the efflux of 3 sodium ion. However, at this phosphorylated state, the binding affinity of the potassium will be enhanced, so that 2 potassium ion from the external environment will bind to the protein. তাহলে এখন প্রোটিনের দুইটা পটাশিয়াম আয়ন বাইন্ড করবে। এখন নেক্সট স্টেপ হচ্ছে এই ফসফোরাইলেট আবার ডিফসফোরাইলেশন দ্বারা, তাহলে এডিপিটাকে আগে রিলিজ করে দিতে হবে। নেক্সট স্টেপে না ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হবে, সেটা পরে স্টেপে। আমরা এখনো শুধুমাত্র ওই আগে কিভাবে আয়ন ট্রান্সপোর্ট হচ্ছে সেটা দেখছি। ওটা তো সোডিয়াম থেকে পটাশিয়াম আসবে কি ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের কারণে না, ওটা এটা হচ্ছে এই প্রোটিনের ইনহেরেন্ট পাম্পিং অ্যাবিলিটি, যে তার পটাশিয়াম বাইন্ডিং অ্যাফিনিটি আর পটাশিয়াম বাইন্ডিং পকেট আছে আর সোডিয়াম বাইন্ডিং পকেট আছে। ওটার আউটকাম হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হওয়া, যে 3টা সোডিয়াম বাইরে যাচ্ছে, 2টা পটাশিয়াম ভিতরে ঢুকতেছে, নেট রেজাল্ট হচ্ছে একটা মোর পজিটিভ চার্জ বাইরে চলে যাচ্ছে, ফলে ইলেকট্রন পটেনশিয়ালটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। সেটা হচ্ছে এটা আউটকাম বা রেজাল্ট, সেটা পরে ঘটতেছে। এখন তো এই প্রোটিনটা তো ওটার কারণে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে বলে পটাশিয়াম ঢুকতেছে তা না, পটাশিয়াম ইনহেরেন্টলি এখানে তার বাইন্ডিং অ্যাফিনিটি বাড়ছে, এই কারণে সেখানে বাইন্ড করছে। যদি ব্যাপারটা এরকম হইতে পারতো এখানে শুধুমাত্র সোডিয়াম বাইন্ড করবে, সোডিয়ামের অ্যাফিনিটি আছে, ফলে যখন এটিপি যখন এখানে ফসফোরিলেশন করলো তখন সোডিয়াম রিলিজ হয়ে গেল আর পটাশিয়াম বাইন্ড করলো না, এটাও কিন্তু হতে পারত, কিন্তু সেটা হয় নাই। তখন সেটার জন্য আলাদা একটা পটাশিয়াম চ্যানেল লাগতো, ওটা আমার দরকার না, আমি জন্য একটা পাম্পের মধ্যে 2টা পাম্পিং অ্যাবিলিটি রাখলাম, 2 in 1।
সো এই কারণে আমার এফিসিয়েন্সি বাড়তেছে। এখন পটাশিয়াম অর্থাৎ এই স্ট্রাকচারটা ফসফোরিলেশনের কারণে সোডিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি কমে যাচ্ছে, একই সাথে পটাশিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি বাড়ছে বলে পটাশিয়াম বাইরে থেকে এখানে এসে বাইন্ড করছে। তো এখন কি করতে হবে, এডিপি রিলিজ করতে হবে। তাহলে এখান থেকে এখানে কিন্তু এখন আর সোডিয়াম নাই, আর এখানে পটাশিয়াম দুইটা বাউন্ড করে আছে, কিন্তু পটাশিয়ামটাকে রিলিজ করতে হবে। রিলিজ করার জন্য এখানে যদি এখানে আছে এডিপি, এর নেক্সট স্টেপে কি হবে, এডিপিটা রিলিজ হয়ে যাবে, এডিপি রিলিজ। আরেকটা হচ্ছে এখানে ডিফসফোরিলেশন করতে হবে। ডিফসফোরিলেশন করার একটা উপায়, সেটা হচ্ছে আবার এটাকে হাইড্রোলাইসিস করা। আমরা যদি এটাকে হাইড্রোলাইসিস করে দিই, তাহলে এই অ্যাসপার্টেট যে ফসফোরিলেটেড মলিকিউলটা, অর্থাৎ ফসফোরিলেটেড অ্যাসপার্টেট, সেটাকে যদি হাইড্রোলাইসিস করা হয় তাহলে ফসফেট গ্রুপটা সরে যাবে, ফসফেট গ্রুপটা এখন সরে যাবে, অর্থাৎ হাইড্রোলাইসিস অফ দা প্রোটিন। এখানে আর এনজাইম লাগবে না, কারণ এটা এমনিতেই হাইড্রোলাইসিস হয়ে যাবে। তাহলে এখন এটা অ্যাসপার্টেট, কোনো আর কোনো ফসফোরিলেটেড গ্রুপ নাই, আর এডিপিটা বাইরে চলে আসে। এখানে দেখো পটাশিয়াম যেটা আছে, সেই পটাশিয়াম ভিতরে চলে আসে। যখনই অ্যাসপার্টেটে কোনো ফসফেট গ্রুপ থাকবে না, তখন পটাশিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি কমে যাবে, আবার আগের স্টেটে চলে যাচ্ছে। স্যার এখানে হাইড্রোলাইসিস কি অ্যাসপার্টেটটা হচ্ছে? হ্যাঁ, ফসফোরিলেটেড অ্যাসপার্টেটেড হাইড্রোলাইসিস হচ্ছে। অর্থাৎ একটা ফসফেট গ্রুপ যখন অ্যাসপার্টেটে আসে বাইন্ড করছে, আবার এটা রিভার্স রিঅ্যাকশন হতে পারে, ফসফোরিলেশন ডিফসফোরিলেশন। ডিফসফোরিলেশন মানে হচ্ছে রিমুভাল অফ ফসফেট গ্রুপ বাই হাইড্রোলাইসিস। অর্থাৎ ওয়াটারের ইন্টারঅ্যাকশনের কারণে তখন আমরা কি জানি, অ্যানহাইড্রেটকে যখন হাইড্রোলাইসিস করা হয় তখন আবার আগের জায়গায় চলে যায়। অ্যানহাইড্রেট কিন্তু খুব ইজিলি হাইড্রোলাইসিস হয়, ওটার জন্য এক্সট্রা এনার্জিও লাগে না, জাস্ট ওয়াটার থাকলেই সে হাইড্রোলাইসিস হয়ে যায়। তো পড়তেছি কিন্তু বায়োকেমিস্ট্রি, ফলে বায়োকেমিস্ট্রি বুঝতে হবে, স্পেশালি কার্বনাইল কেমিস্ট্রি, নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন বা এলিমিনেশন রিঅ্যাকশন, এগুলো তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে বা যদিও সাবজেক্টের নাম অর্গানিক ফার্মেসি, এই ইয়ারে পড়ানো হবে, কিন্তু তোমাদের নিজেদের আগে থেকে পড়ে নিতে হবে। এবং আমি জানি না সেটা তোমাদের ইন্টারে কত কিছু আছে, ছিল না? এলিমিনেশন রিঅ্যাকশন, তারপরে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এলিমিনেশন মধ্যে ইউআর ইনটু রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন S1 SN2, এরপরে আছে হচ্ছে কার্বনাইল এডিশন রিঅ্যাকশন, কার্বনাইল কার্বনেট, এগুলো খুবই এসেনশিয়াল। আর বায়োমলিকুল মানে হচ্ছে কার্বনাইল কেমিস্ট্রি, মানে এই কারণে কার্বনাইল কেমিস্ট্রিটা খুব ভালো করে পড়তে হবে। আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন, অর্থাৎ কেমিক্যাল বন্ডের চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। এটা যত ভালো বুঝবে তত বায়োকেমিস্ট্রি ইজিলি ভালো বুঝবে, আদারওয়াইজ বায়োকেমিস্ট্রি বোরিং লাগতে পারে। কিন্তু বায়োকেমিস্ট্রিতে মেইনলি দরকার হচ্ছে তোমার কেমিস্ট্রি। আর আমি জানি না আমার এই সাজেশন কেউ নিবে কিনা, ফার্মেসি যদিও একটা প্রফেশনাল সাবজেক্ট, কিন্তু এখানে কেমিস্ট্রির উপর খুব একটা জোর দেওয়া হয় না। কেমিস্ট্রিটা খুবই এসেনশিয়াল, কেমিস্ট্রি না জানলে তুমি মেডিসিনাল কেমিস্ট্রিতে ভালো করবে না, অর্গানিক সিনথেসিসে ভালো করবে না। তুমি যখন ড্রাগ ডিসকভারিতে যাবে তখন তোমার কেমিস্ট্রি ভালো বুঝতে হবে। সো হায়ার রিসার্চে সবসময় কেমিস্ট্রি তোমার লাগবে। ফলে ফার্মেসিকে প্রফেশনাল সাবজেক্ট ধরে আমাদের যেই কারিকুলাম আমরা দিচ্ছি, এটা স্টুডেন্টদেরকে হায়ার এডুকেশনের জন্য উপযুক্ত করে গড়ে তোলে না। এটা স্টুডেন্টরা বুঝতে পারে যখন রিসার্চে যায় তখন, কিন্তু ততদিনে টাইম চলে যায়। কারণ 5 বছরে তোমার এই ব্যাপারগুলো বা 4 বছরে এগুলো পড়ানোর কথা ছিল, কিন্তু সেটা 4 বছর কিন্তু অনেক বড়। তা আমাদের সিলেবাসে এত রিপিটিশন প্লাস এত আননেসেসারি বিষয় রাখা হয়েছে, তো এগুলা মানে ইদানিং এগুলা বলা রিস্কি। ইদানিং স্টুডেন্টরা পলিটিক্স করে, পলিটিক্স মানে পলিটিক্সের পক্ষে, কিন্তু আমরা যেটা বলি যে রাজনীতিতে পলিটিক্স ঢুকে গেছে, ওই পলিটিক্স কিন্তু ডিফারেন্ট ব্যাপার। মানে ওরা কি করে,
কোন একজন স্যার একটা কথা বলছে, ওটা আরেক স্যারকে জানিয়ে দেয় এবং সে ডিস্টর্টেড করে বলে। বাট আমার ব্যাপার অবশ্য জানলে আমি ভয় পাই না, আমি এটা যেহেতু স্টুডেন্টের স্টেক হোল্ডার, এই জন্য আমাকে বলতে হবে। এবং এটা হচ্ছে ফার্মেসির কারিকুলাম নিয়ে আমার হাইলি রিজার্ভেশন আছে। আমরা যেটা পড়াই এটা হচ্ছে আমরা সেই গ্রিক আমল থেকে কিভাবে ডেভেলপমেন্ট হলো, তারপরে মধ্যযুগে আসলো, এসে কিভাবে এই পর্যায়ে আসছে, সবকিছু পড়াইতে চাই। এতে আমরা প্রচুর পিছাই যাই। অর্থাৎ আমার থিওরি হচ্ছে আমরা নলেজের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টে 19 শতকের পরে যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা আগের সবকিছুর তুলনায় 1 কোটি গুণ বেশি। বলে আমি এত আগের জিনিস পড়বো না, আমরা একদম চলে আসবো 1950-এর দশকে, একদম লেটের জিনিস পড়াবো, ওটাই কাজ দিবে। কিন্তু তুমি যখন যেগুলো আননেসেসারি ওগুলো পড়ানোর দরকার নেই। তো এই কারণে আমরা অনেক বেশি পড়ি এবং ফার্মেসি স্টুডেন্টরা অনেক বেশি লোড নেয়, কিন্তু আননেসেসারি লোড, ওটা দরকার নাই। যেমন এটা কেন পড়াচ্ছি, এটা তোমার পুরো ফার্মেসির ফার্মাকোলজি, তারপরে বায়োকেমিস্ট্রি, এরপরে টক্সিকোলজি, এরপর প্রত্যেকটা সাবজেক্টে এটা লাগবে। কারণ হচ্ছে একটা এনজাইমের ফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন, এটাই সব জায়গায় পাবে। এখন ফসফোরাইলেশনের কারণে এনজাইমের স্ট্রাকচারগুলো চেঞ্জ হচ্ছে, এনজাইম কিভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে অথবা ডিঅ্যাক্টিভেটেড হচ্ছে, এটা জানাটা খুবই এসেনশিয়াল, এটা একদম বেসিক। সো কারণ আমরা জানি যে আমাদের বডিতে এটিপি মলিকিউল হচ্ছে মেইন এনার্জি আমাদের দিচ্ছে। এটিপি ভেঙে আমরা এনার্জি পাচ্ছি, আবার এটিপি অ্যাড হলে এটিপি সিনথেসিস করতে হচ্ছে। তাহলে এই এটিপি ভাঙা অথবা এটিপি ভেঙে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, ইনঅর্গানিক ফসফেট পাচ্ছি। সেই ইনঅর্গানিক ফসফেটই হচ্ছে একটা প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ করে দিচ্ছে। কিভাবে চেঞ্জ করছে এটা স্টুডেন্টরা বুঝতে পারে না। ফলে ওরা যখন সিগন্যাল ট্রানজাকশন পাথওয়ে পড়ে, যেমন কাইনেজ এনজাইম সব জায়গায় থাকবে, যে কোনো হরমোন যখন কাজ করে তখন প্রচুর ক্যাসকেড অফ ফসফোরাইলেশন রিঅ্যাকশন হয়, তখন সেই এগুলাকে খুব জটিল মনে করে। কিন্তু যদি আমরা কেমিস্ট্রিটা মানে কি ঘটতেছে সেটা বুঝতে পারি, তখন আর জটিল লাগবে না, তখন মনে হবে যে সেম থিংই বারবার রিপিট হচ্ছে। অর্থাৎ একটা কোঅর্ডিনেশন থাকে এবং একই জিনিসই ঘটতেছে, কিন্তু হয়তো ডিফারেন্ট এনজাইম, ডিফারেন্ট সাবস্ট্রেট। সো এটার জন্য মানে বুঝাটা খুব এসেনশিয়াল। সো এখন এই স্টেজে এসে এডিপিটা যখন রিলিজ হয়ে যাবে এবং হাইড্রোলাইসিস যখন হবে, তখন যেহেতু অলরেডি ফসফেট গ্রুপটা নাই, তখন পটাশিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি কমে যাচ্ছে, পটাশিয়াম রিলিজ হচ্ছে, পটাশিয়াম ভিতরে চলে আসছে, এটাকে আমরা বলি ইনফ্লাক্স অফ পটাশিয়াম। এই হচ্ছে ঘটনাটা খুব বড় না, জাস্ট আনফসফেটেড কন্ডিশনে সোডিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি বেশি, পটাশিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি নাই, তখন তিনটা সোডিয়াম ভিতর থেকে বাইন্ড করবে আর পটাশিয়াম বাইন্ড করছে না। এরপর একটা এটিপি এসে এখানে বাইন্ড করবে এন ডোমেইনে, এরপর এটিপি হাইড্রোলাইসিস হবে, এডিপি হবে, ইনোলিক ফসফেট রিলিজ হবে, ইনোলিক ফসফেট অ্যাসপার্টেটের সাথে বাইন্ড করে অ্যাসপার্টেটের ফসফোরাইলেশন হবে। অ্যাসপার্টেটের ফসফোরাইলেশন মানে হচ্ছে অ্যাসপার্টেট তখন নিয়ারবাই পজিটিভলি চার্জড অ্যামাইনো অ্যাসিডের সাথে ফসফোরাইলেটেড অ্যাসপার্টেট তখন নতুন আয়নিক ইন্টারঅ্যাকশন করে। এই আয়নিক ইন্টারঅ্যাকশনের কারণে তখন নতুন একটা স্টেট আমরা পাচ্ছি। এই স্টেটে সোডিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি কমে যাচ্ছে, বাট পটাশিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি বেড়ে যাচ্ছে, ফলে তিনটা সোডিয়াম বাইরে চলে যাচ্ছে, ইনফ্লাক্স অফ সোডিয়াম, 3 সোডিয়াম আয়ন along with the binding of the potassium ion। এখন পটাশিয়াম আয়নকে আবার ভিতরে ঢুকাতে হবে, তাহলে সেটা করতে হবে এই ফসফোরাইলেটেড অ্যাসপার্টেটকে আবার ডিফসফোরাইলেটেড করতে হবে, তখন হাইড্রোলাইসিস হবে এবং এটা আবার আগের স্টেটে চলে আসতেছে, অর্থাৎ আনফসফোরাইলেটেড স্টেটে চলে আসছে, তখন পটাশিয়ামের বাইন্ডিং অ্যাফিনিটি কমে যাবে, সে ভিতরে ঢুকে যাবে। এই সাইকেলটা এভাবে চলতে থাকবে। এখন এটার আউটকাম হচ্ছে, এটা থাকে কোথায়, থাকে হচ্ছে ব্যাসিলাটারাল মেমব্রেনে। যে কোনো সেলের ব্যাসিলাটারাল মেমব্রেন হতে পারে স্টোমাক অর ইন্টেস্টাইনের ব্যাসিলাটারাল মেমব্রেন, অথবা যদি কিডনি হয় কিডনির যে ইপিথেলিয়াল সেল তার ব্যাসিলাটারাল মেমব্রেনে, তাহলে অথবা টিস্যু সেলেরও ব্যাসিলাটারাল মেমব্রেনে। তখন এটা নেট আউটকাম হচ্ছে 3টা সোডিয়াম বাইরে যাচ্ছে, 2টা পটাশিয়াম ভিতরে ঢুকতেছে, তাহলে বেশি নেগেটিভ চার্জ বাইরে যাচ্ছে, এর মানে সেলের ভিতরে তখন নেগেটিভিটি তৈরি হবে। এটাকে আমরা বলছি, এটাকে যদি মেজার করা হয় তাহলে দেখা যায় যে -70 মিলিভোল্ট, অর্থাৎ তখন একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টের জন্য তখন বাইরে থেকে সোডিয়াম ভিতরে এন্টার করবে।
এক সেকেন্ড হচ্ছে 3টা সোডিয়াম যেহেতু সেলের ভিতর থেকে বাইরে যাচ্ছে, তাহলে সেলের ভিতরে সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে গেল, তাহলে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হলো অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন। তখন প্লাজমা মেমব্রেন দিয়ে সোডিয়াম ভিতরে ঢুকবে। এটাই ঘটে হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি ডিপোলারাইজেশন। অর্থাৎ কার্ডিয়াক সেল অর মাসল সেল অর নিউরোনাল সেল প্রত্যেকটা এক্সাইট যে হয় এটাকে বলা হয় এক্সাইটেটরি সেল। এই এক্সাইটেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে এন্ট্রি অফ সোডিয়াম আয়ন, এবং ওটার জন্য সোডিয়াম আয়নটা যে ঢুকবে সেটার জন্য তো একটা ড্রাইভিং ফোর্স লাগবে। সেই ড্রাইভিং ফোর্স হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ সোডিয়াম, যেটা তৈরি করছে এই সোডিয়াম পটাশিয়াম এন্টিপিএইচ এনজাইম। ঢোকার সময় কোনো এনার্জি বা ফোর্স এনার্জি ওই এনার্জিটা তো অলরেডি তৈরি করে ফেলছে, ওই এনার্জিটা এই এনার্জিটাই ইউজ করছে সে। এটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কারণ এখানে ডিরেক্টলি এটিপি হাইড্রোলাইসিস হচ্ছে এনার্জি তৈরি হচ্ছে। ওই এনার্জি ইউটিলাইজ করে আমরা মেকানিক্যাল পাম্পিং করছি এবং সোডিয়াম বাইরে যাচ্ছে। ফলে এরপরে যে সোডিয়াম ঢুকবে সোডিয়াম চ্যানেল দিয়ে, সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে পারে, অথবা ফ্যাসিলিটেটেড ডিফিউশন হতে পারে, অথবা প্যাসিভ ট্রান্সপোর্টও হতে পারে। তবে এখানে প্যাসিভ ট্রান্সপোর্টটা আর হবে না, এখানে আইদার ফ্যাসিলিটেটেড ডিফিউশন হবে অর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে। অর্থাৎ যেহেতু সোডিয়াম নিজেই আয়নিক এন্ড হাইড্রোফিলিক, ফলে সোডিয়াম ফসফোলিপিড বাইরে ক্রস করতে পারবে না, তার জন্য একটা প্রোটিন লাগবে, ক্যারিয়ার লাগবে। তাহলে ক্যারিয়ার প্রোটিন লাগবে, সেই ক্যারিয়ার প্রোটিনটা দিবে হচ্ছে সোডিয়াম চ্যানেল। সোডিয়াম চ্যানেলের যে চ্যানেল দিয়ে সে ভিতরে এন্টার করবে, এটা একটা হতে পারে। কিন্তু এটাকে আমরা বলবো এই যে ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এটাকে আমরা বলি যে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কারণ হচ্ছে আলটিমেটলি যে আয়ন গ্রেডিয়েন্ট তৈরি হলো, সোডিয়ামের আয়ন গ্রেডিয়েন্ট তৈরি হলো বা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হলো, সেটা কিন্তু প্রাইমারি একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে তৈরি হলো। ফলে আমরা সোডিয়ামের এন্ট্রিটাকে বলবো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর এই ক্ষেত্রে এটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো কোন কোন ক্ষেত্রে সোডিয়ামের এন্ট্রিটাকে ফ্যাসিলিটেটেড ডিফিউশন বলা হয় যদি শুধুমাত্র সোডিয়াম ঢুকে। আর যদি সোডিয়ামের সাথে আবার অনেক ক্ষেত্রে, যেমন আমরা যখন পরিদর্শন করবো তখন তোমরা দেখবে যে সোডিয়াম যখন একটা ক্যারিয়ার প্রোটিনে বাইন্ড করে ইন্টেস্টাইন থেকে ইন্টেস্টাইনাল ইপিথেলিয়াল সেলে ঢুকে, একই সাথে একই ক্যারিয়ার প্রোটিনে আরেকটা বাইন্ডিং পকেট থাকে, তার মাধ্যমে গ্লুকোজে ঢুকে যায়, বলে সোডিয়াম গ্লুকোজ সিম্পোটার বলে এটাকে। আবার আরেকটা ক্যারিয়ার প্রোটিনে সোডিয়াম যখন বাইন্ড করবে সাথে সাথে একটা অ্যামাইনো অ্যাসিড এসে বাইন্ড করে, সেটাকে আমরা বলছি সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড সিম্পোটার। আবার আরেকটা প্রোটিন থাকে ইপিথেলিয়াল সেল মেমব্রেনে, যেখানে যখন সোডিয়াম বাইন্ড করে ভিতরে ঢুকবে তখন একটা প্রোটন আয়ন ভিতর থেকে বাইরে চলে আসবে, এটাকে বলা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জার, সরি সোডিয়াম প্রোটন এক্সচেঞ্জার। আবার এরকমই একটা মলিকুল প্রোটিন তুমি পাবা যেটা হচ্ছে আমাদের স্টোমাকে থাকে, যেখানে H+ K+ এটিপিএইচ থাকে। অর্থাৎ একটা K+ ভিতরে ঢুকে আর একটা H+ মানে একটা প্রোটন বাইরে চলে আসবে, তখন ওটাকে আমরা বলছি যে আমাদের যখন স্টোমাকের যে অ্যাসিডিক কন্ডিশন তৈরি হয়। আবার শুধুমাত্র H+ ATPase ও থাকতে পারে, তখন শুধু প্রোটন রিলিজ হয়। আমরা যে ওমিপ্রাজল খাচ্ছি সেটা হচ্ছে H+ K+ ATPaseটাকে ব্লক করে দেয়, ফলে প্রোটন সিক্রেশন বন্ধ হয়ে যায় এবং তখন তোমার অ্যাসিডিক কন্ডিশনটা কমে আসে। সো এইজন্য এগুলাকে বলা হচ্ছে আয়ন এক্সচেঞ্জার, আয়ন এক্সচেঞ্জ প্রোটিন। এই আয়ন এক্সচেঞ্জ প্রোটিনের মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ, কারণ ওই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি করছে -70 মিলিভোল্ট প্লাস সোডিয়ামের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি করছে। তখন সোডিয়াম যেহেতু সেলের ভিতরে কমে গেল, তখন বাইরে থেকে সোডিয়াম ভিতরে এন্টার করবে। এই সোডিয়াম এন্টার করলে সাথে সাথে সোডিয়ামের ওই ডিফিউশন এনার্জি এটা ইউজ করে তখন গ্লুকোজও এন্টার করে, আবার অ্যামাইনো অ্যাসিডও এন্টার করতে পারে, আবার প্রোটন রিলিজ হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আয়ন ট্রান্সপোর্টের জন্য সবচেয়ে বেশি পরিবেশ তৈরি করা বা আয়ন ট্রান্সপোর্টের জন্য যে কোনো সেলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ এনজাইমের অ্যাক্টিভিটিটা হচ্ছে মানে মেইন, এটাই হচ্ছে এনভায়রনমেন্টটা তৈরি করছে। তো এই কারণে প্রত্যেকটা সেলে শুধু হিউম্যান না, ইউক্যারিওটে তুমি যে কোনো অ্যানিমাল সেলে সোডিয়াম
পটাশিয়াম ATPase পাবো। তো এখানে মেইন বুঝার ব্যাপার হচ্ছে ফসফোরিলেশন কিভাবে কনফর্মেশনাল চেঞ্জ তৈরি করে। স্যার এটা যদি এরকম করে স্টার্ট হয় তাহলে তো এরকম স্যার এটিপি যুক্ত হবে ছাড়বে এরকম করে যেটা কন্টিনিউয়াস একটা প্রসেসের ভিতর ঘুরে থাকে এটা স্টপ করবে, এটা তখন থামবে। এটা স্টপ করার জন্য এই যে এনজাইমটা বেশি হবে নাকি কম হবে এটা ডিপেন্ড করবে। এটা তো একটা এনজাইম মানে অ্যাকচুয়ালি একটা প্রোটিন, প্রোটিনের তো অ্যাভেলেবিলিটি ইম্পর্টেন্ট, কারণ প্রোটিনটা তো সব সময় তৈরি হয়ে থাকবে না। তার জন্য জিন ট্রান্সক্রিপশন দরকার হবে। ওটা যে একটা জিন আছে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে। তাহলে ভাই আমি ক্লাসে তো আরো 5 মিনিট লাগবে। হ্যাঁ ওকে। সো এখন তোমার নরমালি সোডিয়াম পটাশিয়াম ATPase এনজাইমটা থাকে কোথায়? সেলের ভিতরে বেসিক্যালি। এই বেসিক্যাল থেকে তাকে প্লাজমা মেমব্রেনে ট্রান্সপোর্ট করতে হবে, এটাকে বলে ট্রান্সলোকেশন। এটা করার জন্য আমার একটা রেগুলেশন লাগবে। আরেকটা রেগুলেশন হচ্ছে জিন ট্রান্সক্রিপশন, কারণ এটা যেটা একটা প্রোটিন তাহলে সে আসবে ডিএনএ থেকে প্রথমে এমআরএনএ হবে, এমআরএনএ থেকে পরে এমআরএনএ চলে যাবে রাইবোজোমে গিয়ে প্রোটিন তৈরি হবে, ওটাকে বলি ট্রান্সলেশন। তাহলে এই যে জিন ট্রান্সক্রিপশন সেটা কখন হবে ওটা ডিপেন্ড করবে তোমার হরমোনাল ইনপুট, বাইরে থেকে একটা হরমোন এসে বাইন্ড করে ওটাকে ট্রিগার করবে। সো এটার জন্য রেগুলেটেড। এখন তুমি যদি খাবার দাবার বেশি খাও, যেমন ধরো তুমি কেউ একজন অ্যামাইনো অ্যাসিড বেশি খাচ্ছে, তার এখন সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টার বেশি তৈরি করতে হবে জন্য। ফলে তার ফুড হ্যাবিটের উপর ডিপেন্ড করে, তার ফুড হ্যাবিটের কারণে বা জেনোবায়োটিক্সের কারণে তার ওই এটাকে বলি ইপিজেনেটিক্স, অর্থাৎ তখন তার জিন ট্রান্সক্রিপশনও চেঞ্জ হয়ে যাবে। তখন তার জন্য বেশি ট্রান্সপোর্টার প্রোটিন লাগবে, সেটা জিন থেকে তৈরি হবে। সো এটা হাইলি রেগুলেটেড, মানে এটা এই ছোট ক্লাসে বলা যাবে না। যখন তোমরা জিন ট্রান্সক্রিপশনটা ভালো মতো পড়বে, এবং শুধু সেকেন্ড ইয়ারে না, এরপরে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে যখন ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টরগুলো পড়বে, এরপরে মাস্টার্স থেকে ইপিজেনেটিক্স পড়বে, তারপরে তখন এই ব্যাপারগুলো বুঝতে পারবে। বলে এত কুইকলি অ্যানসার দেওয়াটা টাফ, তবে অন্তত এতটুকু বলা যায় যে এটার অ্যাভেলেবিলিটিটা এটা যে সবসময় যে রেসপিরেটরি মেমব্রেনে বসে থাকে তা না, কারণ ওখানে তাকে এত বেশি জায়গা দিলে তো আমার অন্য কাজ হবে না। ওই জন্য বেসিক্যালি বারিড থাকে, তৈরি হলেও রাইবোজোম থেকে তৈরি হওয়ার পরে সে তোমার গোলজি অ্যাপারেটাসে স্টোর করে থাকবে, হ্যাঁ বেসিক্যালের মধ্যে প্যাকেজ করে। ওখান থেকে সে প্লাজমা মেমব্রেনে যাবে কি যাবে না সেটাও ডিপেন্ড করবে বাইরের রেগুলেশনের উপর, আরেকটা সিগন্যালিং এর উপর, নিডের উপরে, যখন প্রয়োজন হবে তখন নিডের উপর। তো তখনই হচ্ছে সে তোমার যতটুকু দরকার ততটুকু সে অ্যাক্টিভ হবে, তখন তোমার অ্যাবজর্পশন হবে বা রিঅ্যাবজর্পশন হবে অথবা মানে সিক্রেশন হবে। অর্থাৎ আয়ন ট্রান্সপোর্ট আর আয়নিক মুভমেন্ট এটা খুবই রেগুলেটেড একটা ফেনোমেনা। সো নেক্সট এটা আমার ধারণা এটা এতটুকু পড়লেই হবে। আমরা নেক্সট ক্লাসে চলে যাব হচ্ছে এনজাইমের, কারণ হচ্ছে এটাতে বেশি টাইম আর দিতে চাচ্ছি না, এটাতে বেশি টাইম দিলে আমরা এনজাইমটা শেষ করতে পারবো না। স্যার এটা দিয়ে কোশ্চেন কিভাবে আসবে? স্যার কোশ্চেন এই যে ধরো ব্রড কোশ্চেন আসছে, তাহলে আসবে describe the mechanism of ion transport by the sodium potassium ATPase enzyme, or how does sodium potassium ATPase pump act, তো কিভাবে কাজ করে। অথবা ছোট কোশ্চেনও আসতে পারে, phosphorylation what is the role of phosphorylation in case of sodium potassium ATPase pumping? সোডিয়াম এবং পটাশিয়ামের আয়নিক মুভমেন্টের জন্য ফসফোরিলেশন কিভাবে ট্রিগারিং এজেন্ট হিসেবে কাজ করে। অথবা ধরো phosphorylation is the main triggering agent for the ionic movement of sodium and potassium across the plasma membrane through the sodium potassium ATPase pump. Explain. এভাবে কোশ্চেন আসবে। অথবা how does protein conformation changed due to the phosphorylation? So এভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে তোমাকে তখন একটা ব্যাখ্যা দিতে হবে, তোমাকে एग्जांपल দিই। আর যদি হোল মেকানিজম আসতে পারে, describe the step by step mechanism of action of sodium potassium ATPase pump, তখন এই সব স্টেপ ব্যাখ্যা করতে হবে। 5 মার্কস।
কোশ্চেন আবার ছোট কোশ্চেন আসতে পারে যে phosphorylation is coupled to conformational change of the protein, explain with a suitable example. অর্থাৎ ফসফোরিলেশনের সাথে সাথে কনফর্মেশনাল চেঞ্জ হয়, সেটা কিভাবে, সেটা তখন যে কোনো একটা एग्जांपल দিয়ে ব্যাখ্যা করতে হবে। যেমন অ্যাসপার্টিক ফসফোরিলেশন হলে কিভাবে আয়নিক বন্ড তৈরি হয়, সেটা একটা নেগেটিভ চার্জ হলো, সেটা নতুন আয়নিক বন্ড তৈরি করবে, ফলে কনফর্মেশনটা চেঞ্জ হবে, পটাশিয়ামের বাইন্ডিং পকেট ওপেন হবে, এটাই ব্যাখ্যা করবে। অর্থাৎ তখন শুধুমাত্র এটা দিয়ে ব্যাখ্যা করবে। স্যার এইগুলো তো স্যার মাইক্রোস্কোপে দেখা যাবে না, এগুলো কি সম্পূর্ণ হাইপোথেটিক্যালি চিন্তা করে লজিক লাগায় ইঞ্জিনিয়ারিংগুলোকে ডিজাইন করা? ও না না, এটা প্রচুর সায়েন্টিস্ট এগুলো নিয়ে কাজ করছে। যেমন তুমি এই স্টেটে যে সোডিয়াম আয়ন করে এটাকে সেপারেট করতে পারবে, এই প্রত্যেকটা স্টেটে ক্রিস্টাল স্ট্রাকচার বের করা হয়েছে, পাঁচটা স্টেট ধরো এ স্টেট প্রত্যেকটা ক্রিস্টাল স্ট্রাকচার আলাদা করে পিউরিফাই করে তারপর ক্রিস্টাল স্ট্রাকচার গুলো এক্সরে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে কোথায় সে বাইন্ড করছে কখন সেটা বের করা হয়েছে, ফলে এটা অথেন্টিক। এটা অনেক পুরনো আবিষ্কার, 57 সালের আবিষ্কার। 1957 স্যার আইডিগুলো গুলো তো থাকবে যেটা পড়াছিলেন ক্যারিয়ার প্রোটিন ট্রান্সক্রিপ্টর। হ্যাঁ, পাম্পগুলো করতে হবে। এস্টায়ারের একটা বই মানে চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মেমব্রেন পাম্প এন্ড চ্যানেলস চ্যাপ্টারের হেডিংটা এরকম, এটা পড়লেই হবে। বাট ইস বায়োকেমিস্ট্রির ওয়ার্ল্ড ওয়াইড একটাই বই আছে, এটাকে বায়োকেমিস্ট্রি বাইবেল বলা হয়। এস্টায়ার লেখার ভাষা খুবই ইজি, প্রাঞ্জল এবং মোস্ট ভার্সেটাইল এবং ওয়ার্ল্ড ওয়াইড এটাই ফলো করা হয়। সেটা হার্ভার্ডে হোক আর অক্সফোর্ড হোক আর ঢাকা বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এস্টায়ারের বায়োকেমিস্ট্রি এটা একদম বাইবেলের মতো। ফলে এস্টায়ার বললে আমরা বুঝি যে এটা বায়োকেমিস্ট্রি বই। গাইডলাইন যেরকম মেডিকেল ফিজিওলজি, একই রকম বই হচ্ছে বায়োকেমিস্ট্রিতে এস্টায়ারের বায়োকেমিস্ট্রি, প্রিন্সিপাল অফ বায়োকেমিস্ট্রি 7th এডিশন আমি ফলো করছি, বাট এখন আরো লেটেস্ট এডিশনও বের হয়েছে এটা। আচ্ছা, আমি তোমাদেরকে তাহলে পিডিএফ ফাইলটা সেন্ড করব। তোমার মেইল আইডিটা আমাকে দাও, তোমার মেইল আইডি আছে, তুমি আমাকে, আমি তোমাকে অ্যাটাচ করে দিব। অনেক সময় গুগল ড্রাইভ চলে যেতে পারে, কারণ এটা একটু বড়। বলে গুগল ড্রাইভ সবার আছে, জিমেল থাকলে গুগল ড্রাইভ থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ওই বইটা তোমরা ফলো করলে ওখান থেকে যেটা করতে পারো, যে আমি যেটা পড়াবো, যেমন আমি 2টা চ্যাপ্টার পড়াবো, ওই 2টা চ্যাপ্টার এস্টায়ারের বই থেকে ওগুলো ফটোকপি করেও দিতে পারো সবাই। কারণ হচ্ছে ইয়েতে পড়া অনেক টাফ, কম্পিউটারে ল্যাপটপ বা কম্পিউটারে পড়া অনেক টাফ, যদি হার্ড কপি থাকে তখন ইজি হবে। কম্পিউটারে করলে মোবাইলে আচ্ছা, অ্যাটেন্ডেন্স ভাই চোখের ভেতরে কম বয়স সেটার হয়। আচ্ছা